আলিপুর জেলের জাদুঘর, যেখানে ইতিহাসকে এক ফ্রেমে রাখা হয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিধানচন্দ্র রায় প্রমুখ জাতীয় ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছিল এবং এখানে রাখা হয়েছিল। তাই স্থানটির তাৎপর্য বাড়িয়ে তোলে। জাদুঘরটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের চলমান গল্প বলে। পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রচেষ্টার জন্য 116 বছরের পুরনো রেকর্ডের সাথে আলিপুর জেলের ভবনগুলি তাদের আদিম গৌরব পুনরুদ্ধার করেছে। জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিধানচন্দ্র রায় প্রমুখ জাতীয় ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছিল এবং এখানে রাখা হয়েছিল। তাই স্থানটির তাৎপর্য বাড়িয়ে তোলে। জাদুঘরটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের চলমান গল্প বলে। কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্কটি 21শে সেপ্টেম্বর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। 23শে সেপ্টেম্বর থেকে এটি সাধারণ জনগণের জন্য অ্যাক্সেসযোগ্য হয়। আলিপুর জেল জাদুঘর এলাকায় রয়েছে ফাঁসির মঞ্চ, যেখানে আমাদের অনেক মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়া হয়েছিল। একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে ব্রিটিশ জেলেরা পুরো এলাকা পর্যবেক্ষণ করত। বিশেষ সেল, যেখানে বিখ্যাত ব্যক্তিদের রাখা হতো। সাধারণ সেল, একটি লাইব্রেরি, একটি সেমিনার হল এবং একটি লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে দুটি শো 6:30 থেকে 7:30 এবং 7:30 থেকে 8:30 পর্যন্ত আয়োজন করা হয়। এবং প্রদর্শনী, একটি সেল 5-এ এবং আরেকটি হাসপাতাল ভবনে।
এখানেই ফাঁসিতে ঝুলিয়ে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এখানে আমাদের কয়েকজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার ফাঁসি কার্যকর করা হয়েছিল। ফাঁসির মঞ্চটি উঠানের একটি ভাড়ার উপর দাঁড়িয়ে আছে। একটি গর্তের উপরে মাটির স্তরে স্থাপন করা হয়েছে, যা পাথরের একটি ছোট শেডে ঘেরা। উপরে বন্ধনীতে বিমটি বিশ্রাম নিয়ে রয়েছে। উনিশশো সালের 10 নভেম্বর কানাইলাল দত্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 21 নভেম্বর 1908 সালে সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 19 মার্চ 1909 সালে চারুচন্দ্র বসুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বীরেন্দ্রচন্দ্র দত্ত গুপ্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 21 ফেব্রুয়ারি 1910। গোপীনাথ সাহা 1 মার্চ 1924 সালে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন। প্রমোদ রঞ্জন চৌধুরীকে 28 সেপ্টেম্বর 1926 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অনন্ত হরি মিত্রের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল 28 সেপ্টেম্বর 1926। দীনেশ গুপ্তকে 7 জুলাই 1931 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রামকৃষ্ণ বিশ্বাসকে 2 মার্চ 1932 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দীনেশ মজুমদারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল 9 জুন 1934 সালে। উনিশ শতকে আধুনিক কারাগার, ফাঁসির মঞ্চ এবং শৃঙ্খলার অন্যান্য সরঞ্জাম আবিষ্কার করার আগে ব্রিটিশরা বিদ্রোহী এবং উল্লেখযোগ্য অপরাধীদের ফাঁসির মঞ্চ হিসেবে গাছ ব্যবহার করত। ডুমুর, বটগাছ প্রায়ই ব্যবহৃত হতো। এই প্রকাশ্য মৃত্যুদণ্ড ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত বন্দীদের শাস্তি দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যে করা হয়েছিল। 1857 সালের বিদ্রোহের নির্মম দমনের সময় এবং তারপরে এই ধরনের প্রকাশ্য নৃশংসতা ঘন ঘন হয়েছিল। আলিপুর জেল মিউজিয়াম এলাকার ওয়াচ টাওয়ার থেকে পুরো জেল কমপ্লেক্সটি পর্যবেক্ষণ করা যায়। আলিপুর জেলে 2019 সাল পর্যন্ত বন্দীদের রাখা হয়েছিল। ব্রিটিশ প্রশাসনের সময় থেকে 2019 পর্যন্ত পুরো জেল কমপ্লেক্সের উপর নজর রাখার জন্য ওয়াচ টাওয়ার ব্যবহার করা হয়েছিল। কেন্দ্র প্রাঙ্গণে বড় ওয়াচ টাওয়ারটি নজরদারির জন্য একটি জায়গা হিসেবে কাজ করেছিল। (1850 দশকে কোষের আভ্যন্তরীণ পার্টিশন দেওয়ালগুলি
নিশ্চিত করেছিল যে প্রতিটি বিভাগে 50 জনের বেশি বন্দী থাকতে পারবে না। মহিলা বন্দী এবং বেসামরিক বন্দীদের জন্য আলাদা কোয়ার্টার দেওয়া হয়েছিল। সাধারণ ওয়ার্ড ভবনগুলো ব্রিটিশদের শৃঙ্খলা ও শাস্তির ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। তার একটি দ্বিতল বিল্ডিং শৈলী বৈশিষ্ট্য, যা ব্যারাক অনুরূপ। ফাঁসির মঞ্চের ঠিক সামনেই ডিটেনশন সেল। ধারণা করা হয় যে কাঠামোটি ফাঁসির মুখোমুখি বন্দীদের রাখার জন্য ব্যবহার করা হয়েছিল, যাতে তারা তাদের চোখের সামনে তাদের সহ বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখতে পারে। এইভাবে ব্রিটিশরা ভেবেছিল তারা মুক্তিযোদ্ধাদের লাগাম টানতে পারবে। উপরন্তু ফাঁসির মঞ্চটি বিপ্লবীদের জন্য প্রেরণা হিসেবে কাজ করেছিল। যারা এখনও জীবিত ছিল তারা ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে আটকে থাকা যে কোনো তথ্য প্রকাশ করতে একটি সেলের ভিতরে ক্ষুদিরাম বোসের স্ট্যাটাস তৈরি করা হয়। অত্যাচারী ব্রিটিশ জেলারের প্রতিরূপও রয়েছে। আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতালের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। 1900 দশকে আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতাল নির্মাণ করা হয়েছিল, যা জেলের বাইরে তার প্রাচীরের আঙ্গিনায় অবস্থিত। গুজব আছে যে এখানেই পণ্ডিত জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু চিকিৎসা সেবা এবং আতিথেয়তা পেয়েছিলেন।
চিকিৎসা সেবার জন্য রাজ্যের অন্যান্য কারাগার থেকে প্রায়ই এখানে বন্দীদের পাঠানো হতো। আলিপুর সেন্ট্রাল কারেকশনাল হোম দণ্ডপ্রাপ্তদের জন্য একটি আর্ট স্টুডিও স্থাপন করে শিল্পের প্রচার করেছে, যাতে তাদের সৃজনশীলতাকে মুক্ত করা এবং অগ্রগতির স্থান হিসাবে সংশোধনমূলক হোমের ভূমিকা পালন করা হয়। যেহেতু ভবনটির এখনও সংস্কারের কাজ চলছে, তা বর্তমানে বন্ধ রয়েছে। আলিপুর সেন্ট্রাল জেলের ভবনগুলির কাঠামো কারাগার পরিচালনার ক্ষেত্রে শাসকদের ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন করে। জেল শৃঙ্খলা সংক্রান্ত 1838 সালের ম্যাককলে কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কারাগারের সেল এবং ওয়ার্ডগুলি বন্দীদের আলাদা করা এবং তাদের আপেক্ষিক বিচ্ছিন্নতা রাখার জন্য ছিল। সাধারণ ওয়ার্ড ভবনে যেমন দেখা যায় বিকল্প অভিরূপে সরু পাথরের বিছানা এবং এমবেড করা উত্থাপিত পাথরের হেডরেস্ট দুটি সংশ্লিষ্ট কয়েদিদের মধ্যে কোনো মিথস্ক্রিয়া রোধ করার জন্য ছিল। আলিপুর সেন্ট্রাল জেলের স্থাপত্য শৈলী কারাগার পরিচালনার ঔপনিবেশিক পদ্ধতির একটি উপস্থাপনা। জেল শৃঙ্খলা সংক্রান্ত 1838 সালের ম্যাকলে কমিটির রিপোর্ট অনুসারে কারাগারের ওয়ার্ড এবং সেল তৈরি করা হয়েছিল বন্দীদের আলাদা রাখতে এবং আপেক্ষিক বিচ্ছিন্নতার অনুভূতি বজায় রাখার জন্য। দুটি সংশ্লিষ্ট বন্দীর মধ্যে যোগাযোগ রোধ করার জন্য সাধারণ ওয়ার্ড ভবনের সরু পাথরের বিছানা এবং এমবেডেড এলিভেটেড স্টোন হেডরেস্টগুলি বিভিন্ন অভিমুখে স্থাপন করা হয়েছিল।
আজকের মতো এই পর্যন্তই। আলিপুর জেলের এই ভিডিও পরবর্তী পার্ট আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। এবং আলিপুর জেলের সম্বন্ধে সংক্রান্ত সব কিছু জানতে হলে অবশ্যই আমার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রতি রবিবার সন্ধ্যে 7টায় আমাদের ভিডিও আমাদের ইউটিউবের চ্যানেলে আসে। তার জন্য অবশ্যই আপনাদেরকে নোটিফিকেশান বেল অন করে রাখতে হবে। এতে ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।